ডিয়ার ভিউয়ার্স, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেন মোয়াব্বি একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে যুদ্ধ চলছে 6 মাস যাবৎ, এখন আমেরিকার আক্রমণ বন্ধ আছে। তিনি বলেছেন ফের যদি আমেরিকা ইরানের উপর বড় ধরনের কোনো আক্রমণ করে, তাহলে ইরান এমন অস্ত্র ব্যবহার করবে যা ইতিপূর্বে ব্যবহার করা হয়নি। ইতিমধ্যে তিনি আবার স্পষ্ট করেছেন যে ইরান অস্ত্র নির্মাণে অর্থ বিনিয়োগ করেছে, কারণ ইরান জানে যে এই যুদ্ধ অনেক দিন চলতে পারে। তাই ইরানের প্রস্তুতি অনেক লম্বা এবং অনেক শক্তিশালী প্রস্তুতি। তারই পরিপ্রেক্ষিতে ইরান সরকার অস্ত্র বিনির্মাণে অর্থ বিনিয়োগ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে এখন যে অস্ত্র তৈরি হচ্ছে সেটা পরবর্তী কোনো বড় আক্রমণে আমেরিকাকে মোকাবেলা করার জন্য ব্যবহার করা হবে এবং এই অস্ত্র ইতিপূর্বে আর ব্যবহৃত হয় নাই। স্পষ্ট করে বলা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোয়াব্বির কথায়, সেটা হলো এই যে এই অস্ত্রগুলো ড্রোন বা মিসাইল আগের ব্যবহৃত অস্ত্র বা ড্রোন এবং মিসাইল থেকে অনেক অনেক বেশি শক্তিশালী হবে, এতে কোনো সন্দেহ নাই। এদিকে আমেরিকা অনেক কিছু চিন্তাভাবনা করে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন যেভাবে টুইট করে তার মাধ্যমেই বলেছেন যে আরও শক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপর আরোপ করা হবে। আমি ঠিক বুঝতে পারছি না আরও শক্ত নিষেধাজ্ঞা কী হতে পারে। তো সেই হিসাবে আব্বাস আরাকচি বলেছেন, ঠিক আছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তো ইরানের উপর অনেক দিন থেকেই চলছে আমেরিকার। শুধু আমেরিকার না, আমেরিকার কিছু মিত্র দেশেরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপর চলছে। ইরান কিন্তু এই নিষেধাজ্ঞা মাথায় রেখেই গত 6 মাস যাবৎ আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে। এতে ইরান শঙ্কিত নয়। তিনি বলেছেন, যেটা আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, যে এই নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বরং আমেরিকার আরও বড় পরাজয় ডেকে নিয়ে আসবে। এটা বড় পরাজয় বলতে তিনি ইঙ্গিত করেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমেরিকা কোনোদিন নিতে পারবে না এবং তেল সংকট বা জ্বালানি সংকটও কাটবে না, যেটা আমেরিকাকে একটা না একটা সময়ে অবশ্যই আমেরিকাকে সমস্যায় পড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আরেকটি জায়গায় বলা হয়েছে যে তিনি আরও বলেছেন যে ইতিমধ্যেই যে বিষয়টি ঘটেছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী এই রোল প্লে করছে, দ্বিমুখী ভূমিকার জন্য আব্বাস আরাকচি বলেছে যে আমাদের মনে হচ্ছে যে উপসাগরীয় দেশের রাষ্ট্রনায়করাও এখন খুব বিরক্ত এবং দ্বিধান্বিত। এই অবস্থা চলতে থাকলে উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, তাদের কিন্তু সবচেয়ে বড় ব্যবসা যেটা তেলের, সেটা কিন্তু তারা আর করতে পারবে না, স্মুথলি করতে পারছে না এবং অর্থনৈতিক অবস্থা খুব খারাপ পর্যায়ে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো কিন্তু আসলেই তাদের প্রাত্যহিক কর্মের জন্য অন্যান্য দেশের লোকজনের উপর ডিপেন্ড করতে হয়, যেটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করতে হয়। তাহলে অর্থনৈতিক সমস্যা যদি তৈরি হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কর্মসংস্থানের জন্য যাওয়া উপসাগরীয় দেশগুলোতে তারা কিন্তু এই কর্মসংস্থান আর তৈরি করতে পারবে না বিদেশি মানুষদের জন্য। আর তারা নিজেরা তো খুব একটা কাজ করে না। উপসাগরীয় দেশগুলোর জনগণ কিন্তু এই সকল কাজ করে না যে সকল কাজ আমাদের দেশ বা ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে লোকজন গিয়ে এই উপসাগরীয় দেশগুলোতে কর্মরত থাকে। তারা অনেক আরাম আয়েসে জীবনযাপন করে। সুতরাং তাদের যে জনগণের আরাম আয়েসে জীবন কিন্তু টিকবে না যদি হরমুজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে এবং বাব আল মানদেব লোহিত সাগরের যে আরেকটা প্রণালী আছে সেইটাও হুতিরা এখন নিয়ন্ত্রণ করছে। সুতরাং সামনের বিশ্ব কিন্তু বড় ধরনের জ্বালানি সংকটে পড়বে, অর্থনৈতিক বিপর্যয় ঘটবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এই অর্থনৈতিক এই বিপর্যয় কিন্তু সারা বিশ্বে বড় ধরনের কর্মসংস্থানে প্রভাব পড়বে, ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে এবং আন্তঃদেশীয় যে সম্পর্ক, রাষ্ট্রে রাষ্ট্রে যে সম্পর্ক, সেটাতে সমস্যা হবে, পিপলস টু পিপলস কন্ট্যাক্টে সমস্যা হবে। সব কিছু মিলিয়েই কিন্তু এখন উপসাগরীয় দেশের রাষ্ট্রনায়করা বড় ধরনের সমস্যার মধ্যে আছে। আর আরেকটি জিনিস আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উনি বুজুর্গান মানুষ, পড়াশোনা অক্সফোর্ডে করেছেন। উনি বলেছেন যে এই 6 মাস যে যুদ্ধ চলল তাতে ভূ রাজনৈতিক পরিবর্তন এসছে, বিশেষ করে পশ্চিম এশিয়াতে এবং মধ্যপ্রাচ্যের এই যে ভূ রাজনৈতিক পরিবর্তন, তাতে এই পরিবর্তনে কিন্তু
যে এইখানে কোন অবস্থায় এই পরিবর্তন গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি জিনিস নিশ্চিত করে বলা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকার স্থাপনাগুলো আছে, সামরিক স্থাপনাগুলো, সেইগুলো ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে, এবং তাতে আমেরিকার প্রভাব যে মধ্যপ্রাচ্যে কমে গেছে তাতে কোনো সন্দেহ নাই। এমতো অবস্থায় আমেরিকা যদি আরও বড় ধরনের আক্রমণের কোনো চিন্তাভাবনা করে তাহলে আমেরিকা জিততে পারবে না। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এর পরাজয় স্বীকার করে নিতে হবে। ইতিমধ্যেই কিন্তু গাজা চুক্তি যেটা করেছে এটা কেউই মানে নাই, না মেনেছে ফিলিস্তিনিরা, না মেনেছে হামাস, না মেনেছে হিজবুল্লাহরা। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন থেকে যেই ধরনের রাষ্ট্রীয়, আন্তঃরাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে কথা বলতে চান, তার কথাগুলো অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং ভবিষ্যতে আর কেউ এই কথাগুলো একেবারেই বিশ্বাস করবে না। সুতরাং সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেই প্রকট আকার ধারণ করেছে। এরপরে আমি ইসরায়েলি সমস্যা নিয়ে, বিশেষ করে ফিলিস্তিনের গাজাদের যে সমস্যা, এই তথাকথিত শান্তি মিটিং ওয়াশিংটনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেটা যে এক ধরনের ষড়যন্ত্র, নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ষড়যন্ত্র, সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা আমি খুব বড় করে দিতে চাচ্ছি না, শুধু এতটুকুনি বলবো যে ট্রাম্পের হুমকি ইরান আর গ্রাহ্য করে না, গ্রাহ্য করার কথাও নয়, এবং বিশ্ব বলয় কিন্তু অন্যদিকে যাচ্ছে। যে বিষয়টা হলো এই, ইতিমধ্যেই যে তিনটি মুসলিম দেশ যে চুক্তি করেছে, সামরিক চুক্তি, এই চুক্তিকে কিন্তু খুব ভালোভাবে ইরানও নেয়নি। খুব মজার কথা, ইরানও নেয় নাই তার কৌশলগত কারণে, এবং ইসরায়েলও নেয়নি। এটা করিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এ করিয়েও কোনো ফায়দা হয় না, লাভ হয়নি। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যে মিলিটারি অ্যালায়েন্স করেছে, এটার কোনো ইফেক্টিভ রেজাল্ট নাই। বরং আব্বাস আরাকচি কালকের বক্তব্য স্পষ্ট করেছেন যে সমগ্র মুসলিম রাষ্ট্রগুলোকে এক হতে হবে। আর আরেকটি জিনিস হলো এই, যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি বোধহয় সৃষ্টিকর্তার অপার কৃপা, তার জন্যই তারা তেল সম্পদে এত শক্তিশালী, এত সমৃদ্ধি অর্জন করেছে। তেল সম্পদে এত সমৃদ্ধি, তা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমেরিকা আসতো না, সেখানে সামরিক স্থাপনাও তৈরি করতো না। একটি বিষয় জানতে হবে আমাদের, সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো এই, পৃথিবীর যে কোনো দেশেই কোনো সম্পদ থাকুক, প্রাকৃতিক সম্পদ, তেল বলেন, গ্যাস বলেন, তারপরে সোনার খনি বলেন, ডায়মন্ডের খনি বলেন, সেগুলোর সন্ধান পেলেই আমেরিকা চলে আসে সেইখানে, যেটা একসময় আসতো ব্রিটেন এবং ফ্রান্স। এবং এই সম্পর্কে একটু বলি, সাউথ আফ্রিকায় যখন প্রথম সোনার খনি এবং ডায়মন্ডের খনি পাওয়া যায়, তখন ইউরোপীয় দেশগুলি আসা শুরু করে। সেটা হলো পর্তুগিজরা আসে, জার্মানিরা আসে, ফ্রান্স আসে, এবং ডাচরা আসে। এগুলো এসে যখন এই সোনার খনি এবং ডায়মন্ডের খনি আয়ত্ত করার চেষ্টা করছিল, তখন ব্রিটেন জেনে গেল যে এখানে মহারত্ন লুকিয়ে আছে, ডায়মন্ড এবং সোনা। তাই ব্রিটিশরা তখন কী করলো? ব্রিটিশরা তখন তাদের সবচেয়ে শক্তিশালী নৌবহর, তখন ব্রিটিশ সাম্রাজ্য সারা পৃথিবীতে বিস্তৃত, এবং ব্রিটিশের নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, তারা তখন তাদের নৌবাহিনী ওপেন করে এবং সাউথ আফ্রিকা এসে দখল করে, এবং ওই যে কনফেডারেশন ইউরোপীয় রাষ্ট্রগুলোর, ফ্রান্স, জার্মানি, তারপরে হলো স্পেন, তারপরে পর্তুগিজ, তাদেরকে তাড়িয়ে দিল। ওই কনফেডারেশনের নাম ছিল বোয়ের। সেই যুদ্ধ হলো, যে যুদ্ধটার নাম হলো বোয়ের যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশ নেভির কাছে ওই রাষ্ট্রগুলোর নেভি পরাজিত হয়, ফলে ব্রিটেন ওইটা দখল করে নেয়। এখন ব্রিটেনের এই লেগেসি এখন আমেরিকা বহন করে। আমেরিকা যেখানেই পৃথিবীর যেই জায়গায় সম্পদ দেখুক, সেটা প্রাকৃতিক সম্পদ এবং তেল, গ্যাস বা অন্যান্য দামি কোনো বস্তুর খনি, যেখানেই সন্ধান পাবে সেখানে আমেরিকা যাবেই যাবে। তবে এই যাওয়ার পথবোধ আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে মনে হয় না যে এই 6 মাস যে যুদ্ধ হলো ইরানের সঙ্গে আমেরিকার, তাতে সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলও একটা সংকটে পড়েছে, যে ইসরায়েল আমেরিকার পারপাস সার্ভ করতো, আমেরিকার বলেন মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন করত, সেইটারও একটা স্তিমিত ভাব এসছে, এবং আমেরিকা এককভাবে আর কোলাতে পারবে না। আমেরিকার যে বেসগুলো ইরান উপর্যুপরি
ধ্বংস করে শেষ করে দিয়েছে, প্রায় নিঃশেষ, সেইগুলোকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে প্রচণ্ড আক্রমণের অবস্থায় আনা আমেরিকার পক্ষে দুরূহ। ইতিমধ্যেই ইরান কিন্তু ইউরোপের দেশগুলোকে সতর্ক করেছে। বলা হয়েছে, ব্রিটেনকে বলে দিয়েছে যদি ফার্দার কোনো আক্রমণ ব্রিটেনের কোনো বেস থেকে করা হয় ইরানের উপর, তাইলে প্রথমেই কিন্তু ইরান সাইপ্রাসে ব্রিটেনের যে বিমান ঘাঁটি তা আক্রমণ করবে। অর্থাৎ সাইপ্রাস একটি ক্ষুদ্র দেশ, সাইপ্রাসের পক্ষে ইরানের ড্রোন এবং মিসাইল হামলা সহ্য করা বা মোকাবেলা করা মোটেই সম্ভব নয়। সুতরাং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবশ্যই খুব সঠিকভাবে চিন্তা ভাবনা করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আশা করি ইরান এই ব্যাপারে যথেষ্ট সতর্কতাবাণী দিয়েছে ব্রিটেনকে এবং ব্রিটেন সেটা মানবে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।